আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এখানে প্রথম যে পার্টটা আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, তো এই যে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো সেটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার থাকছে ফোর্স অ্যান্ড প্রেশার অর্থাৎ বল ও চাপ, এখান থেকে তোমার দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকতে চলেছে, মোট থাকবে এখান থেকে 5 নম্বর। এছাড়া মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। আর জীবদেহের গঠন এখান থেকে তোমাদের থাকছে দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন আর একটা 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। এইভাবে তোমাদের মোট 15 নম্বর ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ 6টা থাকছে এমসিকিউ, 3টে থাকছে 1 নম্বর প্রশ্ন এবং 3টে থাকছে 2 নম্বর প্রশ্ন। এইভাবে তোমাদের 15 নম্বর তোমাদের ডিস্ট্রিবিউট হবে। তো দেখে নাও তোমাদের ভাগ করা হয়েছে দুটো ভাগে, গ্রুপ এ করা হয়েছে ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখে নাও কীরকম হতে চলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। মহাকর্ষ বলের মান কোনটা হবে? ভরের গুণফলের সমানুপাতিক, নাকি ভরের অনুপাতের সমানুপাতিক, নাকি ভরের গুণফলের ব্যস্তানুপাতিক, নাকি কোনোটিই নয়? উত্তর হবে ক, ভরের গুণফলের সমানুপাতিক। তারপর দেখো বি, কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো নির্দিষ্ট, শুনে নাও ভালো করে, গলনাঙ্ক, নির্দিষ্ট গলনাঙ্ক বা নির্দিষ্ট হিমাঙ্ক নেই। কোনটা? ঢালাই লোহা, নাকি বরফ, নাকি মোম, নাকি মার্কারি? আমরা জানি এর সঠিক উত্তর হচ্ছে মোম। তারপরে সি দেখো, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায় কি হয়? অর্ধেক, নাকি দ্বিগুণ, নাকি 4 গুণ, নাকি 1/4? উত্তর হচ্ছে 4 গুণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে ডি দেখো, 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান 9.8 নিউটন, নাকি 19.6 নিউটন, নাকি 12.6 নিউটন, নাকি 16.8 নিউটন? উত্তর হবে 19.6 নিউটন। তারপরটা দেখো, বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে, নাকি কোনোটি নয়? উত্তর হবে দ্বিতীয় সূত্র থেকে। তারপরে দেখো এফ দেখো, খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? কেরোসিন তেলে, নাকি বেঞ্জিনে, নাকি তারপিন তেলে, নাকি জলে? খাবার সোডা কোন দ্রাবকে দ্রবীভূত হয় সেটা তোমাকে জানতে চেয়েছে, উত্তর হবে জলে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই এবং নিউটনের তৃতীয় সূত্রে কি বলা আছে, এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর চেয়েছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? উত্তর লিখবে স্প্রিং তুলার যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। বি, ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর লিখবে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। ঠিক আছে, এটা হবে তল, এখানে জেনে নিয়ে এটা তল হবে। তারপরে সি দেখো, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি? উত্তর লিখবে তরলের চাপ সমান তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তারপরে ডি দেখো, কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কি জাতীয় তড়িৎ উৎপন্ন হবে? উত্তর লিখবে কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচে ধনাত্মক ও রেশমে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হবে। তারপরে চলে যাচ্ছি ই, প্লবতা কাকে বলে? এর উত্তর তোমরা লিখবে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। তারপরে চলে আসছি এফ দেখো, তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো। উত্তর লিখবে তরল হাইড্রোজেন রকেটের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। তারপরে জি দেখো, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটালে পচা ডিমের গন্ধযুক্ত একটি এ গ্যাস নির্গত হলো।
তো এবার এই যে গ্যাসটা নির্গত হলো সেই গ্যাসটাকে শনাক্ত করতে বলা হয়েছে। সেই গ্যাসটির উত্তর হবে হাইড্রোজেন সালফাইড বা H2S। H2টা নিচে হবে, 2টা এখানে নিচে হবে। তারপরে দেখো গ্রুপ বিতে চলে যাচ্ছে এবার লাইফ সায়েন্সের প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বা আত্মঘাতী থলি বলা হয়। বি দেখো কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন? উত্তর লিখবে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। প্রথম যে কোষ আবিষ্কার করেছে কোন কোষ? এটা হচ্ছে কর্ক। ঠিক আছে, তাই তো? এবার দেখো সি দেখো মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণসহ লেখো। উত্তর লিখবে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন অগ্নাশয়। তাহলে যদি বলে তোমাদের একটা এরকম প্রশ্ন থাকতে পারে, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, তোমরা উত্তর লিখবে অগ্নাশয়। ডি দেখো মাইক্রোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। উত্তর লিখবে মাইক্রোকন্ড্রিয়ার কাজগুলি হলো 1. মাইক্রোকন্ড্রিয়া জীবের শ্বসন কার্যে সাহায্য করে। 2. মাইক্রোকন্ড্রিয়ার মাধ্যমে শ্বসনের ফলে খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত হয় বলে একে কোষের শক্তিঘর বলে। তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে, কোষের শক্তিঘর কাকে বলে? তোমরা উত্তর লিখবে কোষের শক্তিঘর মাইক্রোকন্ড্রিয়াকে বলে। তারপরে দেখো ই কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম লিখো। উত্তর লিখবে কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম লিসম্যানিয়া ডোনোভানি এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম হচ্ছে বালু মাছি। এবার চলে আসে 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু এখানে 2 করে। দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। তো পার্থক্য যেমন করে হয় সেরকম করে দুটো ভাগ করবে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রথমে কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের প্রথম পয়েন্টে লিখবে। তারপরে প্রোক্যারিওটিক কোষের দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দ্বারা গঠিত। আর ইউক্যারিওটিক কোষের দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে নিউক্লিয়াসটি আদর্শ প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক দিয়ে গঠিত। 3 নম্বর পয়েন্টে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না। আর এদিকে 3 নম্বর পয়েন্ট লিখবে এই কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমরা 4 নম্বরে লিখবে রাইবোজোম 70S প্রকৃতির এবং ক্ষুদ্র। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম 80S প্রকৃতির এবং বড়। এদিকে 5 নম্বর পয়েন্ট লিখবে শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম, এরা প্লাজমা পর্দার অন্তর্গ্রাতে থাকে। আর এদিকে লিখবে 5 নম্বর পয়েন্টে শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তাহলে এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। ছেলে এবং মেয়েদের শরীরে উপস্থিত বিভিন্ন জননগ্রন্থির নাম ও খরিত হরমোনের নাম লেখো। উত্তর লিখবে ছেলেদের জননগ্রন্থির নাম শুক্রাশয় এবং খরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের জননগ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয় এবং খরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। তারপরে দেখো সি নম্বর, দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? উত্তর লিখবে পরিণত উদ্ভিদ কোষে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুলগুলি একত্রিত হয়ে একটি বড় ভ্যাকুল সৃষ্টি করে, ফলে প্রোটোপ্লাজম ভ্যাকুলের চারপাশে কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। প্রোটোপ্লাজমের এরূপ বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এবার চলে আসছি ডি এর প্রশ্ন কি আছে, একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত কয়টি অংশ ও কি কি? এর উত্তর তোমরা লিখবে একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত 4টি অংশ। 1 নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা, 2 নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, 3 ক্রোমাটিন জালিকা, 4 নিউক্লিয় লাশ। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান, প্রশ্ন এবং উত্তর। তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, এর জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের যদি পরিবেশ এবং বিজ্ঞানের আরেক সেট প্রশ্ন এবং সাজেশন উত্তর চাই সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই আরেকটি সেট নিয়ে আসব। তোমরা সকলে বইটি খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের 100% সাফল্য আসবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।